ধরা যাক আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে, যেটা আপনি 3-4 বছর ধরে চালাচ্ছেন। আনফর্চুনেটলি আপনার বা আপনার পরিবারের কারো হসপিটালাইজেশন হলো এবং আপনি আপনার পলিসি থেকে একটা টাকাও পেলেন না। সেই সময় আপনার অবশ্যই মনে হবে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আপনি নিশ্চিত ছিলেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে এবং হসপিটালের বিল পেমেন্ট করতে চাপ নেই। কিন্তু ক্লেম রিজেকশনের যে কারণ আপনাকে জানানো হলো, সেই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই বা আপনাকে কোনো গাইড করা হয়নি। ফাইন্যান্সিয়াল লস যা হবার তা কিন্তু আপনার হবে। সুতরাং কি কি কারণ হলে ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হতে পারে, আজ এই ভিডিওতে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখুন। নমস্কার, আমি পার্থ। বিগত 10 বছর ধরে হেলথ ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে যুক্ত আছি। আমি আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেকশনের প্রধান কারণ এবং এড়ানোর উপায়। 1 নম্বর কারণ, পলিসি ল্যাপস হওয়া। মানে কি? যখন আপনি ক্লেম করেন, ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে চেক করবে আপনার পলিসি অ্যাক্টিভ আছে কিনা। যদি আপনি সময় মতো পলিসি রিনিউ করতে ব্যর্থ হন এবং এটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার চিকিৎসার খরচ বহন করবে না। প্রত্যেক পলিসির একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে এবং আপনাকে সময় মতো প্রিমিয়াম পরিশোধ করে সেটাকে রিনিউ করতে হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একটি গ্রেস পিরিয়ড থাকে, যেটা 1 মান্থ, যা বীমা সংস্থা অনুযায়ী পরিবর্তিত হয়। যদি আপনি এই সময়সীমাও মিস করেন, দেন ইয়োর পলিসি শ্যাল বি টার্মিনেটেড। 2 নম্বর পয়েন্ট, ভুল তথ্য বা রং ইনফরমেশন প্রেজেন্টেশন। ক্লেম রিজেকশনের প্রধান কারণগুলির মধ্যে একটি হলো ক্লেম ফর্ম ভুল বা অসম্পূর্ণ তথ্য পরিবেশন করা। ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য দিন, যেমন পলিসি নম্বর, নাম, বয়স, রোগের বিবরণ, কেওয়াইসি ইত্যাদি। যে কোনো ভুল বা তথ্যের অভাব ক্লেম রিজেকশনের কারণ হতে পারে। 3 নম্বর পয়েন্ট, সাবমিশন অফ ক্লেম ইন ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড হলো একটি নির্দিষ্ট সময় যার পরে আপনি কভারেজের সুবিধা পাবেন। প্রত্যেক পলিসিতে প্রি এক্সিস্টিং ডিজিজ 3 থেকে 4 বছর, স্পেসিফাইড ডিজিজের ক্ষেত্রে 2 বছর বা মেটার্নিটি বেনিফিটের জন্য ওয়েটিং পিরিয়ড থাকে। যদি আপনি ওয়েটিং পিরিয়ডের মধ্যে ক্লেম সাবমিট করেন, তাহলে সেটি রিজেক্ট হতে পারে। তবে ভেরি রিসেন্ট মার্কেটে এমন কিছু পলিসি এসেছে যেখানে এক্সট্রা পে করে আপনি ওয়েটিং পিরিয়ডকে অনেকটা কম করতে পারেন। 4 নম্বর পয়েন্ট, নন ডিসক্লোজার অফ প্রি এক্সিস্টিং ডিজিজ। আপনার যদি ডায়াবেটিস, হাই প্রেশার বা হার্টের কোনো সমস্যা থাকে, কোনো পূর্ববর্তী রোগ থাকে, তবে পলিসি কেনার সময় তা ডিসক্লোজ করুন। যদি ক্লেম করা হয় এবং এটি পূর্ববর্তী রোগের সাথে রিলেটেড হয়, যা গোপন করা হয়েছিল, তাহলে ক্লেম রিজেক্ট হবে। ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম নির্ধারণ করে আপনার হেলথ প্রোফাইল এবং রিস্ক অ্যানালাইসিস করে। রাইট ইনফরমেশন ডিসক্লোজ না করলে আপনার প্রোফাইল ভুলভাবে রিপ্রেজেন্ট হবে। 5 নম্বর পয়েন্ট, ডিলে ইন ক্লেম সাবমিশন। বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিতেই ক্লেম সাবমিশনের নির্দিষ্ট সময়সীমা থাকে, যেমন 15 ডেজ, যার মধ্যে আপনাকে ক্লেম সাবমিট করতে হয়। যদি ওই নির্ধারিত সময়ে ক্লেম সাবমিট না করা হয়, দেন ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ দ্য রাইট টু ডিনাই ইয়োর ক্লেম। সো সাবমিট ইয়োর ক্লেম ইন রাইট টাইম অ্যান্ড ইন প্রপার ওয়ে। 6 নম্বর পয়েন্ট, ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টেশন। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম জাস্টিফিকেশনের সত্যতা যাচাই করার জন্য নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন। যদি কিছু ডকুমেন্ট মিসিং বা ভুল হয়, তাহলে ক্লেম রিজেক্ট হতে পারে। ক্লেম সাবমিটের আগে সমস্ত ডকুমেন্টস যাচাই করে নিন। সমস্ত ডকুমেন্টে যেন অথরাইজড পার্সনের সিল এবং সিগনেচার থাকে। ইন্স্যুরেন্স কভারেজ শেষ হয়ে যাওয়া আমার 7 নম্বর পয়েন্ট। যদি প্রিভিয়াস ক্লেমের কারণে ইন্স্যুরেন্স কভারেজ শেষ হয়ে যায়, তবে একই পলিসিতে
ওই বছরের মধ্যে নতুন ক্লেম করা যাবে না। তেমনি যদি ক্লেমের পরিমাণ ইন্স্যুরেন্স কভারেজের থেকে বেশি হয় তবে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র কভারেজ পর্যন্তই ক্লেম প্রদান করবে। তবে এখন বেশ কিছু কোম্পানিতে রিস্টোরেশন বেনিফিট বলে একটা বেনিফিট নিয়ে আসা হয়েছে, যেখানে 1 বছরে যতবার ক্লেম হবে তা পাওয়া যাবে, অ্যান্ড দ্যাট উইল ডিপেন্ড অন সাম কন্ডিশনস। 8 নম্বর পয়েন্ট, ক্লেম ফর ডিজিজ হুইচ ইজ নন কভার্ড ইন ইউর হেলথ ইন্স্যুরেন্স পলিসি। সেটা কি ব্যাপার? ধরুন, যদি ক্লেম এমন কোনো চিকিৎসার জন্য হয় যা পলিসিতে অন্তর্ভুক্ত নয়, তবে ইন্স্যুরেন্স কোম্পানি তা কভার করবে না। পলিসি নেওয়ার আগে এবং ক্লেম করার আগে কোন কোন ডিজিজের জন্য ক্লেম পাবেন আর কোন ডিজিজের জন্য পাওয়া যাবে না তা ভালোভাবে জেনে নিন, যাকে বলা হয় ইনক্লুশনস অ্যান্ড এক্সক্লুশনস। 9 নম্বর পয়েন্ট, প্রেজেন্টেশন অফ ফলস স্টেটমেন্ট। যদি ইন্স্যুরেন্স কোম্পানি সন্দেহ করে যে আপনি ফলস স্টেটমেন্ট দিয়েছেন, তবে সাপ্রেসড অফ ম্যাটেরিয়াল ফ্যাক্টের কারণে কিন্তু ক্লেম রিজেক্ট হতে পারে। আমার 10 নম্বর পয়েন্ট, প্রি অথরাইজেশন না নেওয়া। কিছু চিকিৎসার জন্য আগাম অ্যাপ্রুভাল প্রয়োজন, যাকে বলে প্রি অথরাইজেশন। যদি প্রি অথরাইজেশন ছাড়াই চিকিৎসা করা হয় তবে ক্লেম রিজেক্ট হতে পারে। 11 নম্বর পয়েন্ট, আপনার পলিসিতে কোপেমেন্ট বা সাবলিমিট আছে কিনা জেনে নিন, কারণ সাবলিমিট বা কোপে যুক্ত পলিসি হলে আপনাকে কিন্তু পকেট থেকে অন্তত 15 to 20% অফ ক্লেম অ্যামাউন্ট দিতে হবে। কি করলে ক্লেম রিজেকশন এড়ানো যায় সেগুলো বলবো। সময় মতো পলিসি রিনিউ করুন, সঠিক তথ্য প্রকাশ করুন এবং পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যার তথ্য গোপন করবেন না। চিকিৎসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট রেডি রাখুন। এমার্জেন্সি হসপিটালাইজেশনের ক্ষেত্রে 24 to 40 আওয়ার্সের মধ্যে এবং প্ল্যান্ড হসপিটালাইজেশনের ক্ষেত্রে 2 to 3 ডেজের আগে বীমা সংস্থাকে জানান। আপনার অ্যাডভাইজারের থেকে সমস্ত নিয়মাবলী ভালো করে জেনে নিন। সেক্ষেত্রে এমন অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করুন যার এই সমস্ত নিয়মাবলী সম্পর্কে একটা ক্লিয়ার নলেজ আছে। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা ভীষণভাবে জরুরি। আপনার অ্যাডভাইজার যত নলেজেবল হবে আপনার ক্লেমের প্রসেস স্মুথ হবে, কারণ সে আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবে। সব শেষে আপনাদের এই মেসেজটাই দিতে চাই যে হেলথ ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো চিকিৎসার সময় ফিনান্সিয়াল অ্যাসুরেন্সটা পাওয়া, যা আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে। ক্লেম রিজেকশন হলে আপনি বা আপনার পরিবার মানসিক চাপের মধ্যে পড়ে যাবেন এবং আপনার সেভিংস ব্রেক করতে হবে, অথবা হসপিটালের বিল মেটাতে আপনাকে হয়তো হাই রেট অফ ইন্টারেস্টে টাকা ধার করতেও হতে পারে। তাই উপরের ধাপগুলি অনুসরণ করে ক্লেম রিজেকশনের সম্ভাবনাকে এড়িয়ে চলুন এবং অপ্রত্যাশিত খরচ থেকে বাঁচুন। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা প্রয়োজন, যদি আপনার ক্লেম রিজেকশনের পেছনে কোনো প্রপার জাস্টিফিকেশন ইন্স্যুরেন্স কোম্পানি দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ক্লেম আদায় করা যায় এবং আমরা সেটা করে থাকি। এছাড়াও ইন্স্যুরেন্স ওম্বাডসম্যানে অ্যাপ্লাই করেও ক্লেম আদায় করা সম্ভব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখে যদি সত্যি সত্যি উপকৃত হয়ে থাকেন তবে এটাকে শেয়ার করে আরও মানুষকে জানার সুযোগ করে দিন এবং একটা লাইক ও ভিডিওটা কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে এই ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। সব শেষে একটা মেসেজ দিতে চাই, ইউ টেক কেয়ার অফ দ্য ট্রিটমেন্ট of the patient. We will take care of your insurance claim settlement. নমস্কার।